সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি খান তাজনিনা হাসান। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশ হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেয় কয়েকটি ইসলামী দল ও সংগঠন। তাদের সাথে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। কণ্ঠে জায়নবাদ বিরোধী স্লোগান, হাতে ফিলিস্তিনের পতাকা। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থী। এ সময় ইসলামী মোড়ল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। মুসলিম নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিচার করুন, না কিন্তু আমাদের পথ জানা আছে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে নীলফামারীর চৌরঙ্গি মোড়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। অংশ নেয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের 5 শতাধিক শিক্ষার্থী। এ সময় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঝালকাঠিতেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কাঁঠালিয়ায় বিনাপানি বাজারে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল হয়েছে নারায়ণগঞ্জে। চাষাড়ায় আলাদাভাবে কর্মসূচি পালন করে 2টি ইসলামী সংগঠন। এ সময় বক্তারা বিশ্বের সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই কর্মসূচি পালিত হয়েছে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও সমাবেশ। এ সময় বক্তারা ইসরায়েলি সব পণ্য বয়কটের ঘোষণা দেন। জুমার নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কামারপাড়া শেরনগরের মানুষ। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেওয়া হয়। মানববন্ধন ও সমাবেশ হয়েছে জামালপুরে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা, দেন ইসরায়েল বিরোধী নানা স্লোগান। এছাড়া ভোলায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। গাজা জুড়ে গত 24 ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 29 ফিলিস্তিনির। উপত্যকার বিভিন্ন স্থানে তেল আবিবের বর্বর হামলা চলছেই। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার সকাল থেকে চালানো হামলায় গাজা সিটিতেই মৃত্যু হয়েছে 13 জনের। এখনো অনেকেই চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। এদিকে শুক্রবার খান ইউনিসে নতুন করে পৃথক 2টি হামলায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শেখ নাসের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়। পরে কাতিবা এলাকায়ও বর্বরতা চালায় তেল আবিব, যাতে প্রাণ যায় আরও 6 জনের।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েল পুনরায় হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রাণ গেছে ১,৫০০-এর বেশি ফিলিস্তিনির। গাজায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। এই ইস্যুতে সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর কাকরাইলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ফিলিস্তিনিদের যে কোনো ন্যায্য দাবির পাশে জাতীয় পার্টি রয়েছে। দ্রুত গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধের দাবি জানান জি.এম. কাদের। এ সময় দেশবাসী ও বিশ্ববাসীকে এখনই ঐক্যবদ্ধ হয়ে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। গণহত্যার প্রতিবাদে রবিবার দেশব্যাপী জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণাও দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দিন। আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই সরকারকে সমর্থন করব। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি। ২১ শতাব্দীতে যারাই হামলা ও আক্রমণ করবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করতে হবে, এমনটা জানালেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গাজায় গণহত্যার প্রতিবাদে সংহতি মানববন্ধন করে বিপ্লবী যুব সংহতি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও বলেন, যেখানে গণহত্যা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশের মানুষ। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবিও জানান তিনি। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের বিষয়ে তিনি বলেন, যেটুকু সুবিধা বাংলাদেশ পেত সেটাও বন্ধ করে দিয়েছে দেশটি। এটা কোনো ভালো প্রতিবেশীর নমুনা হতে পারে না। আজকের একবিংশ শতাব্দীতে আজকে যারাই হামলা আক্রমণ করবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ আমাদেরকে জোরদার করতে হবে। বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবাংলার পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়। বর্তমান সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এই নির্বাচনের কথা বলছে। দুপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন সেলিমা রহমান। বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন। দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। সেলিমা রহমান বলেন, ডক্টর ইউনূস দুই কথার মানুষ নন। তিনি আশা করেন প্রধান উপদেষ্টার কথা মতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। সাভারে একই দিনে দুটি চলন্ত বাসে ছিনতাই হয়েছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে কয়েকজন ছিনতাইকারী উঠে পড়ে। তারা যাত্রীদের ভয় ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএন্ডপি এলাকায় রাজধানী পরিবহনের বাসে ঘটে আরেকটি ছিনতাইয়ের ঘটনা। 3 ছিনতাইকারী বাসে উঠে ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। দিনে দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় আতঙ্ক বিরাজ করছে যাত্রী চালকদের মাঝে। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। শুক্রবার বিকেল 4:22 কেঁপে ওঠে এই অঞ্চল। মাত্রা ছিল রিখটার স্কেলে 4.3। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় স্বল্প মাত্রার কম্পনটির উৎপত্তি হয়েছে ভূমি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এই কারণে অল্প মাত্রার কম্পনও ভালোভাবে টের পেয়েছে রাজধানী সহ আশেপাশের এলাকার মানুষ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের 3 জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশ থেকে মাটি চাপা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন লামিয়া আক্তার, তার শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না আক্তার। প্রতিবেশীরা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্বজনদের দাবি, লামিয়ার স্বামী ইয়াসিন মিয়া মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। প্রায় স্ত্রীকে মারধরও করত সে। কদিন আগে মাদক সেবনের কারণে ইয়াসিনকে পুলিশে সোপর্দ করে পরিবার। ধারণা করা হচ্ছে এ কারণে ক্ষুব্ধ হয়ে জেল থেকে বেরিয়ে এই খুন। এরই মধ্যে ইয়াসিনকে আটক করেছে পুলিশ। আজকে সকালবেলা এখানে লাশ পাওয়া গেছে, মানে কুকুর এসে মাটি নাড়া সরাইছে, তখন হাত বেরিয়ে গেছে। শুনতে পারছি যে এখানে হাত পাওয়া যাইতেছে। আমি হাত শুধু কি এটা আইসি দূর হয়ে যায় দিয়ে যায়, আসলে হাত দেখা যায়, আবার হাতের একটা পাও দেখা যায়। লামিয়া আক্তার এবং স্বপ্না আক্তার নামে 2 বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের 4 বছর একটা ছেলে ছিল। লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যেগুলা তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। 34টি কলার ভেতর 1700 পিস ইয়াবা, তারপর পেটে পুড়েছিলেন মাদক কারবারি আলম। তবে শেষ রক্ষা হলো না তার। ধরা পড়েছেন বগুড়ার গোয়েন্দা পুলিশের জালে। পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবার চালান আসার খবরে অভিযান চালানো হয়। দুপুরে বগুড়া রংপুর মহাসড়কের ভবের বাজার থেকে আলম ও আপেল নামের দুজনকে আটক করা হয়। দুজনকে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে আলম। এরপর একটি ক্লিনিকে নেওয়ার পর ধরা পড়ে বিষয়টি। গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়াই দিল, যায় আমি কলা দিয়ে খাওয়া দেয় চলে আসার পরে সারেরা আটক করছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে আপেল নিজে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুকলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আদালতের ডকুমেন্ট রুম এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানা থেকে 37 লাখ টাকা সহ 10 ভরি স্বর্ণ এবং 20 ভরি রূপা চুরি করে তারা। শুক্রবার বেলা 11:30টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। এরপর সিআইডি, পিবিআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলাই দেখার চেষ্টা করতেছি। এখানে সিসিটিভি মনিটরিং আছে, সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। আগের নামে ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। আগের আনন্দ শোভাযাত্রা নামে এবার হবে উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মঙ্গল শব্দটা দিয়ে এতদিন ফ্যাসিবাদের চর্চা হয়েছে। কারো চাপে নয়, শোভাযাত্রার শুরুর সময়ের যে নাম ছিল সেই নাম এবং ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এবারে বাংলা নতুন বছরের শোভাযাত্রার মোটিফের মধ্যে এটা নিয়েই আলোচনা বেশি। আয়োজকরা বলছেন, এটা ফ্যাসিবাদের মুখাকৃতি। স্বৈরাচারী চর্চা বিলোপে এই অবয়বই হয়ে থাকবে নিদর্শন। সকলকে নববর্ষের অগ্রিম। বাংলা 1432 বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বড় পরিবর্তন নামে। মঙ্গল শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। শোভাযাত্রার নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদের মোটিফ নিয়ে শুরু থেকেই চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার একটি প্রতীকী মুখাভাবে। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই।
বর্ষবরণ শোভাযাত্রার এবারের রুটটাও বেশ বড়। চারুকলা সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান র্যালির সামনে নয়, থাকবে কৌশলগত। আমাদের র্যালির বহরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকেন, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে, মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না, বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার 28 জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণ থাকছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। কর্তৃপক্ষ বলছে, ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে সেটার বাস্তবিক প্রয়োগ থাকবে এবারের আয়োজনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী জানিয়েছেন, এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবে বর্ষবরণ উৎসবে। বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনের সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি। জানান, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সানজিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের 58তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 9টি সম্মেলক, 12টি একক গান এবং 3টি পাঠ। 150 জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে। মনে করে যে নববর্ষের রমজান প্রথমের আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। এবারের বর্ষবরণ 1432 অলিগলি হালখাতার আয়োজন 2 দিন ব্যাপী হবে বলে জানিয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। বিকেলে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, গত বছর থেকে তাদের এই আয়োজনের যাত্রা শুরু। গত বছরের অভিজ্ঞতা থেকে আয়োজন করা সাফল্যমণ্ডিত করা এবারের লক্ষ্য। প্রথম দিন 13 এপ্রিল বিকেল 4টা থেকে শুরু হবে চারুকার ও প্রদর্শনী এবং রাত 8টায় থাকবে ইসলাম উদ্দিন পালাকারের পালাগান। এছাড়াও দ্বিতীয় দিন 14 এপ্রিল সকাল 8:30 থেকে বর্ষবরণ নৃত্যের মাধ্যমে শুরু হবে। সন্ধ্যা পর্যন্ত চলবে নানা আয়োজন। গান হবে, আলপনা হবে। আমরা রাত 3টা। বৈশাখের আগে ইলিশের দামে আগুন। বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও বড় আকারের মাছের দর ইচ্ছে মতো হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শখ করে ইলিশ কিনছেন উচ্চবিত্তরা। এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দেয় সারা। এদিকে ঈদের পর বাজারে অন্য মাছের যোগান কম, তাই দামও একটু বেড়েছে। শৈশবে পহেলা বৈশাখ মানেই ছিল ইলিশ বিলাস। পান্তার সাথে আলু ভর্তা আর ইলিশ ভাজা না হলেই ছিল বেমানান। কিন্তু গত কয়েক বছরে এসব শখ অনেকটাই ফিকে হয়েছে। গরিবের প্লেট থেকে জাতীয় মাছ হারিয়ে গেছে বললেও ভুল হবে না। এবারও ব্যতিক্রম নয়। কারওয়ান বাজারে ইলিশ মিলছে হাতে গোনা দোকানে, সেখানে ঢুমেরই দায় সারছেন নিম্ন মধ্যবিত্তরা। আর শখ করে কিনছেন ধনীরা, তাও 3-4টি করে। জানা গেল এসব ইলিশের আকার 1 কেজি ছাড়ারই দাম 2000 টাকার বেশি। 800-900 গ্রামের সাইজ মিলবে 1700 টাকায়। বিক্রেতারা এসব মাছকে নদীর টাটকা ইলিশ বললেও মূল উৎস হিমাগার কিংবা সমুদ্র। বারমার ইলিশ, তাছাড়া কলস্টর, তাছাড়া চিটাগাং, এই 3 রঙের ইলিশ মিলাই বিক্রি করতেছে। অরিজিনাল লাইনের ইলিশ নাই বর্তমানে। এগুলোর ছোট যেটা, এটা হলো টাটকা, আর এগুলো হলো আপনার ফ্রিজিং মাছ, ফ্রিজিং হিমাগারের কলস্টরের মাছ। তো মনে করেন এগুলা বর্তমানে রেট অনেকটা কম। ছোটবেলা তো বলে তো হইবে না, এখন 10 টাকা কেজি গেছে, তো বলে তো হইবে না। যখন যেটা এখন যে দামটা আছে, মনে হয় ঠিক আছে। জাটকা আহরণে নিষেধাজ্ঞা চলছে, তাই বাজারে ইলিশ থাকারই কথা না। তাই অনেকটা গোপনে এই মাছ বেচাকেনা চলছে ইলিশের রাজধানী চাঁদপুরে। তবে দাম শুনে চক্ষু চড়ক গাছ। কিনি না থাকতো দাম বাড়তো, দাম কিনি না দাম কম। অন্য মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যায় না কম দামে মাছ কেনার জন্য। কিন্তু আসলে এখানে কম দাম না, কারণ তার চেয়েও বেশি আমাদের আড়ত থেকে এখানে আরো বেশি। উপকূলের জেলা ভোলায় ইলিশের সরবরাহ কাঙ্ক্ষিত না। সমুদ্রের অনেক মাছও এখান থেকে চলে যাচ্ছে রাজধানী সহ বড় জেলায়। তাই বৈশাখের আগে শখ করেও ইলিশ কিনতে পারছেন না অনেকে। বাজারে ইলিশ মাছই নাই, নাইয়ের মধ্যে একটু নাগালের বাইরেই দাম। ইলিশ মাছের দাম বেশির কারণে কিনতে পারি না, এই জন্য রুই মাছ কিনে বাসা যাইতেছে। নদীতে জাটকা আহরণের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 30 এপ্রিল।
তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়, এটা আরও কমানোর চেষ্টা চলছে। এছাড়া দেশে রেমিটেন্স 26 থেকে 27% বেড়েছে, রিজার্ভও আছে স্থিতিশীল পর্যায়ে, বেড়েছে রপ্তানিও। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। বিনিয়োগ সম্মেলনে কতটা প্রতিশ্রুতি পাওয়া গেছে এটাকে বিবেচনায় নিয়ে নয়, বরং উদ্যোক্তাদের মাঝে আস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এবং বিডা চেয়ারম্যান ব্র্যান্ড ইমেজ কাজে লাগানো গেছে, তৈরি হয়েছে পথরেখা। বিনিয়োগের অন্যতম শর্ত সুশাসন প্রতিষ্ঠা, সে জায়গায় কাজ করা হচ্ছে এমন বার্তাও পৌঁছানো গেছে। কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সম্মেলনের সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশাল আয়োজনের মাধ্যমে 4 দিন ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তুলে ধরা হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও দেখা যাচ্ছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে, এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে সমস্যাগুলি বাংলাদেশে বিদ্যমান আছে সেগুলি অচিরেই দূরীভূত হবে। এর মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে। এই সম্মেলনে দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। উদ্যোক্তা ও সরকারের মাঝে নেটওয়ার্ক তৈরি হয়েছে। তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে 18 থেকে 24 মাস সময় প্রয়োজন। ফলে এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবার কিছু কাজ করেছে, যেমন আমাদের নীতির যে ধারাবাহিকতা, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ডেকেছে। তো সুতরাং উদ্যোগগুলো নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা বাস্তবায়নটা অপেক্ষা করতে হবে। বাস্তবায়নের জন্য যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করা ছাড়া আমরা কিন্তু খুব একটা আশাবাদী না। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় 450 বিদেশি প্রতিনিধি। উঠে আসে নীতির ধারাবাহিকতা ও দুর্নীতির মতো বিষয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। এবং এর ফলে বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রত্যেকে যেভাবে তাদেরকে সমাদৃত করেছে, তারা এখানে কিছু ভালো একটা কিছু পাবে। তাদের ওই আস্থাটা আমার বিশ্বাস যে অর্জন হয়েছে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধাবস্থায় বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। তো এখন এই যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো, অনেকে আগ্রহী, চীনও আগ্রহী। চীনের হয়তো এই 100টা কোম্পানির কথা বলেছেন, কিন্তু হয়তো 500-1000 কোম্পানিও আসতে পারে, তার কারণ তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চলছে। তো এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য হয়তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। সম্মেলনে পোশাক খাতের চীনা প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে $15 কোটি চুক্তি হয়েছে। এছাড়া বাংলাদেশি আরেকটি কোম্পানি শপাপ $11 কোটি বিনিয়োগ পেয়েছে। এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের প্রতিশ্রুতি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবার পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের নতুন লোগো। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের প্রস্তাব ওঠে। এর মধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোতে থাকছে পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান, গমের শীষ ও পাট পাতার টবে লেখা পুলিশ। বর্তমান লোগো থেকে বাদ পড়েছে পাল তোলা নৌকা।
লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ডিএমপি। এক বার্তায় জানানো হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে 30 দিনের আটক দিয়ে কারাগারে পাঠায় আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে। তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন। গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে থাকার সময় অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলম অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দাবি করছিলেন তিনি নিরপরাধ। 12 মিনিটের মাথায় লাইভটি বন্ধ হয়ে যায়, পরে সেটি ডিলিটও হয়ে যায়। আমার ফোন, ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মেঘনা আলমকে সিএমএম আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন। মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা দায়ের হয়নি। ঠিক আছে, আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না। অভিনেত্রী মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় জানিয়েছে ডিএমপি। তারা বলছে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মেঘনা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যা ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি করার অপচেষ্টা করা এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ডিটেনশন আইন অনুযায়ী জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারে সরকার। ঠিক আছে, আমার বাসায় পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তরুণীকে হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে নাজিমকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 9 মার্চ রাতে আপন খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা করে বাথরুমে ফেলে রাখে। ঘটনা জানাজানি হলে মেয়ের নানা নানিকেও কুপিয়ে জখম করে নাজিম। এ ঘটনার পর অভিযুক্ত নাজিম কক্সবাজারের রামুতে পালিয়ে যায়। পরে তরুণীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। খাল উদ্ধারের নতুন পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পানি আইনের বদলে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে সিএস অনুযায়ী। তাই পুনর্মূল্যায়ন করা হয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। এতে অপ্রয়োজনীয় অনেক কিছু বাদ দেওয়ায় ব্যয়ও কমেছে। উদ্ধার কাজে কোনো ধরনের আপোষ না করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। মানিকনগর এলাকায় 50 বছরেরও বেশি সময় বসবাস করছেন রহমতুল্লাহ। চোখের সামনে মান্ডা খাল দখল হতে হতে সংকুচিত হতে দেখেছেন তিনি। মান্ডা পোলের গোড়া থেকে নৌকা দিয়ে আপনার যেটা অতি দিবঙ্গর সড়ক যেটা মানে বিশ্ব রোড মধুমিতা হল রোহানে চলে যাই। এই খাল আগে ছিল এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম। পরে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করা হয়েছে। এক সময়ের আশীর্বাদ খালটি এখন এলাকাবাসীর জন্য অভিশাপ। এখানে পরিষ্কার হইতেছে না, গত 6 মাস ধরে এভাবে পড়ে রয়েছে। এখানে এই ময়লার গন্ধে থাকা যায় না, আর মশায় অসুস্থ, ওষুধপত্র কিছুই দেওয়া হয় না। রেকর্ড করি কিছু টাকা পয়সাও দিছে, দেওয়ার পর ওনারা সরে গেছে। আবার কিন্তু ওনারা দেখা যায় এরপরে আবার ওনার আগে জায়গা এসে পড়ছে। মান্ডা, শ্যামপুর, জিরানি ও কালুনগর খাল পুনরুদ্ধার ও স্থাপনা নির্মাণে 2020 সালে 898 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। জলাবদ্ধতা নিরসন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলেও অসংখ্য সেতু, ফুডকোর্ট, টয়লেট, বৈদ্যুতিক খুঁটি স্থাপনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর অনেক কিছুই অপ্রয়োজনীয় বিবেচনায় প্রকল্পটি আবার পুনর্মূল্যায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা তো 900 কোটি টাকা ছিল, আমার মনে হয় এটা অ্যারাউন্ড হয়তো 6 প্লাস মাইনাস এরকম হতে পারে আর কি।
প্রায় 30% আমি আশা করতেছি যে কমে যাবে। অ্যামিউজমেন্টের যে মানে বিষয়গুলো সেগুলো আমরা চেষ্টা করব ঠিক রাখার, এবং অনেক জায়গায় আমাদের স্পেস আছে সেখানে আমরা তৈরি করতে পারবো আশা করতেছি। তো সব কম্পোনেন্ট কিছু কিছু বাদ যাবে, সব মানে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা বাদ দেব না। আগের প্রকল্পে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের সিদ্ধান্ত ছিল, তাতে পাড় থেকে 30 ফুট পর্যন্ত দখল উচ্ছেদ হতো। পুনর্মূল্যায়নে সেটি বদলে সিএস রেকর্ড অনুযায়ী উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এখন একটা 5 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং মালিক, তাকে আমি কোথায় রিহেবিলিট করব? এই কারণেই মূলত পানি আইন অনুযায়ী যে হয় সেখান থেকে আসলে মূলত ফিরে আসা হয়েছে। খালগুলো কি ন্যারো হয়ে যাচ্ছে না, খালগুলো সিএস অনুযায়ী খালের যে রেকর্ড সেটা ঠিক আছে। বাস্তবতাটাকে মেনে নিয়েও যদি আমরা সিএসে যাই, পুরোপুরি সিএস মানতে হবে, এবং এখানে যারা অবৈধভাবে বিল্ডিং করেছেন তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। সেই দখলদারের সাথে যদি রাষ্ট্রের কোনো সেই অর্থে সেটাকে মেনে নেওয়ার চরিত্র তৈরি হয়, তাহলে ভবিষ্যতেও ঢাকার যে কোনো খাল মানুষ দখল করবে এবং পরে ধরে নিবে যে এটা আর উদ্ধার করা হবে না। যত্রতত্র অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাদ দিয়ে খাল পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। কেন খালের মধ্যে সিভিল ওয়ার্কসের মাধ্যমে কর্পোরেশনের ফুডকোর্ট বানাতে হবে? হয়তো একটা দুটো প্রয়োজনীয়, অধিকাংশ অপ্রয়োজনীয়। মূল উদ্দেশ্যই থাকে টাকা মারার জন্য। এই ধরনের একদমই অপ্রয়োজনীয় পূর্ত কাজগুলোকে টোটালি বাদ দেওয়া উচিত। প্রকল্পের অজুহাতে স্বাভাবিক পরিষ্কার কার্যক্রম না করায় খালগুলোর বিভিন্ন স্থানে আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। মান্ডা খাল দখল উচ্ছেদ এবং সংস্কার প্রকল্প শেষ হওয়ার কথা 2026 সালে। এখন প্রকল্পটি পুনর্মূল্যায়ন চলছে। এতে করে নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর শেষ হচ্ছে না প্রকল্পটি। ফলে প্রকল্পের মেয়াদ যেমন বাড়বে, ঠিক তেমনি বাড়বে এলাকার মানুষের দুর্ভোগও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জাতীয়তাবাদী কর্মজীবী দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের পতনের পর তারেক রহমানের নেতৃত্বের কারণে দেশে কোনো অরাজকতা হয়নি। একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সাথে নেতৃত্ব দিতে। বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিকেলে শাহবাগে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তেমনি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশেও এই দেশ মানুষকে দাঁড়াতে হবে, কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত। জোনায়েদ সাকি অভিযোগ করেন, দেশে ধর্মীয়, জাতিগত, জনগোষ্ঠী ও নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার ওপর জোর দেন তিনি। এ সময় তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে ঝড় ও বজ্রপাতে 48 ঘণ্টায় কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। বর্ষা মৌসুম শুরুর আগেই তীব্র ঝড়ের কবলে পড়েছে বিহার। 11 জেলায় মৃত্যু হয়েছে 82 জনের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এরই মধ্যে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এদিকে উত্তরপ্রদেশে প্রাণ গেছে 18 জনের। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আগামী সোমবার পর্যন্ত তীব্র ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা কর্তৃপক্ষের। পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে ঝড় বজ্রপাতে নেপালেও প্রাণ গেছে 8 জনের। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত 9:30টার সময় মাঠে নামছে লাহোর কালান্দার্স। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। লাহোর দলে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। 7 এপ্রিল সন্ধ্যায় পাকিস্তানের বিমান ধরেছিলেন রিশাদ হোসেন। পরদিন পাকিস্তানে পৌঁছে 9 তারিখ থেকেই শাহিন শাহ আফ্রিদিদের সাথে অনুশীলন সারেন টাইগার লেগ স্পিনার। সবকিছু ঠিকঠাক থাকলে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রিশাদের পিএসএল অভিষেক হতে যাচ্ছে। গত জানুয়ারিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে 85,000 মার্কিন ডলারে রিশাদকে কিনেছিল লাহোর। পিএসএল এর পুরের আগেই আসরেই খেলতে পারবেন রিশাদ, পেয়েছেন বিসিবির এনওসি।
এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।